নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। এবারে সর্বভারতীয় নিট পরীক্ষার পরীক্ষার সময় থেকেই বিতর্ক, আইন, আদালত এই সমস্তই চলছে। এরপর পরীক্ষার রেজাল্ট বেরোবার পর এই মুহূর্তে বিতর্ক একেবারে তুঙ্গে। কেলেঙ্কারির অভিযোগ উঠছে, নানা রকম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। এবারে নিট পরীক্ষায় কি হয়েছে মোটামুটি সকলেরই প্রায় জানা। তাও একবার যারা জানেন না তাদের জন্য বলে দিই। সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট যেদিন বেরোনোর কথা তার 10 দিন আগে রেজাল্ট বেরিয়ে গেছে। হঠাৎ করে তড়িঘড়ি কেন 10 দিন আগে রেজাল্ট বের করা হলো, এবং সেটা ওই দিন যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হচ্ছে, গোটা দেশ ব্যস্ত সেই খবরে। সেই দিন নিট পরীক্ষারও ফলাফল দেখা গেল এবং সেখানে দেখা গেল 67 জন এবার টপ করেছে। অর্থাৎ 180টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর 4 মার্কস করে, এবং সেটা মোট হয় 720 নাম্বার। সেই 720 নম্বর পেয়ে টপ করেছে 67 জন। এবং শুধু তাই নয়, নাম্বারিং এর ক্ষেত্রেও অনেক রকম অভিযোগ উঠছে, যেখানে দেখা যাচ্ছে যে নিট পরীক্ষার ক্ষেত্রে যদি কেউ একটি প্রশ্নের উত্তর না দেন তাহলে তার 4 নম্বর কাটা যায়। অর্থাৎ 720 থেকে 4 নম্বর বাদ দিলে 716 হবে। এবং যদি ভুল উত্তর দেয় সেক্ষেত্রে তার 5 নম্বর কাটা যাবে, 715 হবে। কিন্তু কোনোভাবেই তা 717, 18, 19 এরকম হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে এরকম নাম্বারও অনেকে পেয়েছে। সমস্ত বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ, তার অসন্তোষ সমস্ত কিছু রয়েছে অভিভাবকদের মধ্যেও, এবং অনেকেই দাবি করছেন যে আবার পরীক্ষা নেওয়া হোক। এই বিষয়টি নিয়েই আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট চিকিৎসক। রয়েছেন ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, চিকিৎসা বিজ্ঞানের গবেষক এবং জনস্বাস্থ্য আন্দোলনের গবেষক। আর রয়েছেন ডক্টরস ফর ডেমোক্রেসির অন্যতম যুগ্ম সম্পাদক ডক্টর তমনাশ ভট্টাচার্য। প্রথমে জয়ন্তবাবু, আপনার কাছে আসছি। এ ব্যাপারে আপনার কি বক্তব্য? এই যে গোটা একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আপনার কি মনে হচ্ছে একজন ডাক্তার হিসাবে? আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে কি, এরকম একটা ভয়ঙ্কর রকমের ঘটনা যে হতে পারে, এটা ভাবতে প্রথমে আমার অসুবিধা। এবং দ্বিতীয় যেটা ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস থেকে শুরু করে আপ, বোধহয় তৃণমূলে, বিভিন্ন রাজনৈতিক দল, তারা এই বিষয়টা পুনর্মূল্যায়ন করেছে। একমাত্র ব্যতিক্রম, জোরে বলবেন। হ্যাঁ, একমাত্র ব্যতিক্রম বিজেপি। এরা কি শোনাচ্ছে? না, আরেকটু জোরে বলুন। সর্বনাশ। তো একমাত্র ব্যতিক্রম বিজেপি, যেটি ছুটে ফিরে যান। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে, নাকি এটা একটা টেকনিক্যাল ফেলিয়ার, নাকি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। আমি আমার আলোচনায় প্র্যাকটিক্যালি কয়েকটা জায়গায় প্রথম হচ্ছে যে কথাটা আমাদের সাঁতালা বললেন যে 720 নম্বর পেয়েছে, 720 নম্বর 720 জন পেয়েছে। ওখানে যে নম্বর ডিস্ট্রিবিউশন সিস্টেমটা রয়েছে, যেটা নম্বর দেওয়া, এটা ম্যাথমেটিক্যালি সম্ভব। কোনো আগের বারই 2 জন পেয়েছে, এবার সেই সংখ্যাটা বেড়ে থাকছে। তার জন্য একটা অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছে যে বেস মার্কস দেওয়া হয়েছে। এই বেস মার্কস ছিল 720, 718, 719, এরকম হবার কোনো কারণ নেই। এটা গেল। 2 নম্বর হচ্ছে যে এই যে রেজাল্টের সমাপতন, ইলেকশনের রেজাল্টের সঙ্গে তিনটে রেজাল্টের সমাপতন, এটা একটা অদ্ভুত ব্যাপার। কেন 10 দিন আগে এগিয়ে আনতে হবে? এটা কার উদ্দেশ্য, মানে কার কি বলবো যে লক্ষ্য সাধিত হয়েছে। দ্বিতীয় জায়গা যেটা আমরা কাগজপত্রে সবাই দেখেছি, সবাই জানি, সেটা হচ্ছে হরিয়ানা বাজার থেকে একটা সেন্টার থেকে 6 জন এই 700 জনের মধ্যে রয়েছে। সেটা কি করে সম্ভব হয়? এবং ইন্টারেস্টিং ফিগার হচ্ছে এইবারে যে নামগুলো দেওয়া হয়েছে সেটা শুধু নাম, মানে সোফিয়া নামটা বা জয়ন্ত নামটা বা তমনাশ নামটা, তার আগে মিস্টার, মিস, মিসেস, পেছনে সারনেম,
ফলে এইটা খুব মানে অদ্ভুত বিষয় যে এবারে টোটাল পাবলিকেশন প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন প্রসেসটা এটি ঘটে। তাহলে প্রসঙ্গটা হচ্ছে যে নিটকে আদৌ কাম্য। আমাদের মনে রাখা দরকার যে যখন নিট চালু করার প্রশ্ন হলো তামিলনাড়ু সবার আগে আপত্তি করেছে, যে দক্ষিণের তামিলনাড়ু এবং কেরালা এবং এরা এখনো আপত্তি করেছে যে আমরা আমাদের যে কলেজগুলো সেই কলেজগুলোতে আমরা আমাদের রাজ্যের পরীক্ষায় যেরকম আমরা ডাক্তার হয়েছি, সম্ভবত কমল আছে সেই সময় ডাক্তার হয়েছে ওয়েস্ট বেঙ্গল জানতেন পারে। ফলে তাদের আমরা যে মেধায় অন্য পরীক্ষার্থীদের যে মেধায় খুব মূল্য তেমন তাতে এখনো পর্যন্ত হীনমন্যতা তৈরি হয়নি, কারণ অবকাশ স্বাভাবিকভাবে নিচে হোমোজেনিয়াস ব্যাপারটা করা হচ্ছে। এখন 2 নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট সিলেবাসকে ফলো করা হচ্ছে, যেটা কি দিয়ে যদিও না যে লোকাল ল্যাঙ্গুয়েজ গুলোতে পরীক্ষা দেওয়া যাবে তার মধ্যে হওয়ার জন্য বাংলা ইত্যাদি সবই আছে, কিন্তু যে সিলেবাসকে প্যাটার্নকে ফলো করা হচ্ছে সেটি দিয়েছে। ওয়াই নট আদার বোর্ড, এমনটা তো হতে পারছে সব বোর্ডকে নিয়ে এটা করা যেতে পারে। এবং সেইখানে প্রশ্ন আসছে যে তার আগে আরেকটা কথা বলা দরকার যে স্পোর্টস নিয়ে যখন পরীক্ষা হয় সেদিন বিহারে পাটনাতে 12 জনকে ধরা হয়েছে। ওদের কিন্তু এনটিএ অস্বীকার করছে, বলছে কোন রকম প্রশ্ন ফাঁস হয়নি। হ্যাঁ, অস্বীকার করতে তো অসুবিধা হচ্ছে, স্বীকার করতে অসুবিধা আছে, কিন্তু অস্বীকার করতে তো কোনো অসুবিধা। প্রশ্ন হচ্ছে ফাঁস হলো না, অথচ অভিভাবকরা বললো আমরা 50-60 লাখ টাকা দিয়েছি, একজনে 7 লাখ টাকা 7 লাখ টাকা করে দিয়েছি, এবং আমাদের কাছে প্রশ্ন আগেই চলে এসেছিল এবং সেই প্রশ্নগুলো করেছে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এই মনে রাখা দরকার যেটা কিন্তু কম্পিউটার পরীক্ষা হচ্ছে লিখিত। ফলে লিখিত পরীক্ষায় ট্যাম্পারিং করার যদি ওই যে পশ্চিমবাংলার ক্ষেত্রে এখন যে দুর্নীতির বিষয়টা আলো, লিখিত পরীক্ষার ক্ষেত্রে ট্যাম্পারিং করার স্কোপ অনেক অনেক বেশি, যেটা কম্পিউটার বেস সিস্টেম একটা সেন্ট্রাল মানুষের থেকে করা সেটা করা হয়। পৃথিবীর যে কোনো বড় দেশ, যে কোনো ডাক্তারির জন্য যারা ডাক্তারি শেখানোর জন্য যে দেশগুলো বেশি নাম, যেমন ইংল্যান্ড, যেমন আমেরিকা, আমাদের বন্ধু বান্ধবরা যারা সব দোকানে বাড়ি যায় এবং সেখানে গিয়ে সেটেল করে, যেমন অস্ট্রেলিয়া, যেমন নিউজিল্যান্ড, যেমন কানাডা, ইভেন ক্যারিবিয়ান কান্ট্রি, এদের এক্সামিনেশন সিস্টেম কিন্তু এনটায়ারলি কম্পিউটার বেসড। এবং যে এক্সামিনেশনটা হয় সেটা প্রায় 8 ঘন্টার একটা পরীক্ষা, মাঝখানের লাঞ্চ বিশেষ থাকে, তারপরে তারা আবার পরীক্ষা দেয়। এবং সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খেয়ে হয় সেটা হচ্ছে ফিজিক্যাল। সেখানে মানে আমার খুব অদ্ভুত লাগছিল যে এনটিএ যে যুক্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরা যে যুক্তিটাকে বলেছে যে আমরা বেস্ট মার্ক দিয়েছি, বেস্ট মার্ক দেওয়ার জায়গাটা কোথায়, যে ফিজিক্সের নাকি একটি প্রশ্ন ছিল, আমি দেখিনি কাগজের পত্র থেকে যা জানি, যে কাগজপত্রগুলোকে খানিকটা ভরসা করা যায়, যে ফিজিক্সে একটি প্রশ্ন এসেছিল সেটা ওল্ড সিলেবাস অনুযায়ী, যে মানে তাদের দুটো চয়েস ছিল এবং সেটা অ্যাম্বিগুয়াস। ওল্ড সিলেবাসকে ফলো করলে একটা উত্তর ঠিক, নিউ সিলেবাসকে ফলো করলে আরেকটা উত্তর। ফলে দুটোই একটু ঠিক। এবার এইটা যখন একসাথে ইয়ে করেছে, তারপরে সংস্থাটি যখন দেখে তার ওল্ড সিলেবাস ফলো করা উত্তরটাকে বাদ দেওয়া হয়েছে, তখন তাকে বেশ দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অ্যাম্বিগুইটি এটা খুব স্বাস্থ্যকর জায়গায় দিকে ইঙ্গিত করে না। 2 নম্বর হচ্ছে
যে এই যে 67 জন টপার আমি তৈরি করে দিলাম, এই 67 জন টপার তৈরি করে আমার একাডেমিক্যালি, মেডিকেলি এবং ফার্দার উপকারটা কি, এই জায়গাটা উত্তর নেই। আমি আপাতত এইখানটা থামছি, কমলেশের আবার আলোচনা হোক, আমি আবার ফিরে যাবো। তো উমেশবাবু, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি শুনি আগে? দেখুন, দুটো বিষয়। হ্যাঁ, আমি দুটো বিষয় কেন বলছি, আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে পড়ানো শুরু করি, টিউশন করতে শুরু করি। হ্যাঁ, তার আগে একটা ওই ক্যাভিয়েট হয় না, আমি ক্যাভিয়েট বলে নেওয়া উচিত আমার, যে আমরা যখন জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি তখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ব্যাপার ছিল না। তখন উত্তরের ফর্মে লিখতে হতো, ব্যাখ্যা লিখতে হতো, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং দিইনি, গণিতের কথা বলতে পারবো না, বায়োলজিতে তাই। এবং তার একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল। আমি নিজের কথা দিয়ে শুরু করলাম এই কারণে, আমি বায়োলজি যার কাছে পড়তে যেতাম তিনি এক পয়সাও নিতেন না তো বটেই, এবং ওরকম মানুষও আমি জীবনে খুব কম দেখেছি। উনি অধ্যাপক নিমাই বন্দ্যোপাধ্যায় বলে বঙ্গবাসী কলেজের বটানির অধ্যাপক ছিলেন। ওয়াটসন ক্রিকের মধ্যে যারা ডিএনএ আবিষ্কর্তা, সেই ওয়াটসনের আন্ডারে গবেষণা করেছেন। আবার এখানে ছাত্র জীবন, অধ্যাপনা জীবনে এখানে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। ফলে উনি একজন অন্য ধরনের মানুষ ছিলেন। তা ওর কাছে আমি বায়োলজি করতাম, কোনোদিন একটা পয়সার কোনো নিতেন না, কারোর কাছে নিতেন না। উনি একটা কথা বলতেন যে উত্তর দেওয়ার সময় একটা জিনিস, উনি পুরোনো একদম বাঙাল ভাষায় কথা বলতেন। কোম্পানি একটা জিনিস খেয়াল রাখবা, যে সবসময় যতটা স্পেসিফিক এবং কম টাইমের মধ্যে উত্তর লিখা, কম শব্দে কিন্তু সঠিক উত্তর লিখা। তার কারণটা হচ্ছে যে বেশিক্ষণ পড়ার সময় থাকবে না, অথচ তুমি যে জানো সেই কমিউনিকেশনটা শিক্ষকের কাছে পৌঁছবে। তা এইটা ছিল একটা শিক্ষাদানের পদ্ধতি। তারপরে মেডিকেল কলেজে ঢুকে যখন আমি প্রাইভেট টিউশন করতে শুরু করলাম, আমি যখন জয়েন্ট এন্ট্রান্স এর জন্য ছাত্রছাত্রীদের পড়াতাম, আমি চেষ্টা করতাম এই ফর্মে পড়াতে। জবের থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের শুরু হলো, তারপর থেকে আমি আর পড়ানো বন্ধ করি, কারণ এই পদ্ধতিটায় আমি অভ্যস্ত ছিলাম না। এখন কারোর কাছ থেকে যে কোনো পরীক্ষায় যখন আপনি একটা ব্যাখ্যা চান, ধরুন আপনি আমায় এই যে আমাদের সঙ্গে এই যে আলোচনাটা করছেন, এখানে প্রত্যেক কিছু বলতে দিচ্ছেন, তিনি তার কথার পেছনে যুক্তি, তথ্য এই দিয়ে আমরা একটা কথা বলার চেষ্টা করছি, আমরা যেটা আপনার সাথে পৌঁছতে চাইছি, শ্রোতার কাছে পৌঁছতে চাইছি বা আপনার কাছে পৌঁছতে চাইছি, বা পরস্পরের সাথে মত বিনিময় করছি, আমাদের কাছে যে তথ্য আছে বা যুক্তি আছে সেটার ভিত্তিতে বলতে চাইছি। এইটা যদি ওই র্যাপিড ফায়ার কোয়েশ্চেনের মতন শুধুমাত্র দুটো হ্যাঁ কি না বলো, গান্ধী না গডসে, এরকম মার্কা যদি কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নে হয়তো সরাসরি উত্তর দিতে পারবো, ধরুন আমি বললাম গান্ধী, আরেকজন বললেন গডসে, কিন্তু পরীক্ষক তিনি কি ঠিক করে রেখেছেন সেইখানে, এবং ব্যাখ্যা বিহীন ভাবে যেখানে শুধুমাত্র তথ্যটাই আসছে, সেইখানে সেই ধরনের পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের ফাঁকের অনেক সুবিধা থাকে, সুযোগ থাকে। দ্বিতীয়ত এটা হচ্ছে আমি লজিকের দিকটা বলছি। তৃতীয়ত এর একটা টেকনিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, টেকনিক্যাল আসপেক্ট রয়েছে, যে কি করে এই ধরনের পরীক্ষায় জালজুলবিয়াতি করা যায়। আগে অতটা সরগোল না হলেও এই সাম্প্রতিক কালের এই টেট বা এসএসসি দুর্নীতির সময় ওএমআর শিট ইত্যাদি ইত্যাদি যখন আদালতের এবং নানা রকম ভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের সামনে চলে এসছে, তখন ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে শূন্য খাতা সাদা খাতা দিলে সেক্ষেত্রে ওই 1-2 মার্কা যদি জানা থাকে কোনটায় কোনটা চয়েস হবে বসিয়ে দিলেই হবে, কারণ সেখানে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, শুধু একটা গোল বা টিক চিহ্নের উপর আমার মূল্যায়ন নির্ভর করছে। ফলে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে সবসময়ই একটা সম্ভাবনা থেকে যায়, যে সম্ভাবনাটা আমাদের মতন দেশ, কেন আমি জানি না পৃথিবীর সব দেশেই হয়তো
সেক্ষেত্রে একটা দুর্নীতির অবকাশ থেকে যায়। কারণ এক্ষেত্রে আমি তার জ্ঞানে পরীক্ষা দিচ্ছি না, ওই মুহূর্তে তার উপস্থিত ভাবনা বা উপস্থিত তথ্য তার আমি একটা মূল্যায়ন করছি। অর্থাৎ আমি একটা ওই সময়টুকুর মধ্যে আমি একজনের মূল্যায়ন করছি। ফলে এইটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের প্যাটার্নের, পরীক্ষার প্যাটার্নের মধ্যেই একটা ইনহেরেন্ট প্রবলেম রয়েছে বলে আমি মনে করি। এবং যেটা হচ্ছে যে পরীক্ষার যে ব্যবস্থা সেটাই চেঞ্জ হওয়া উচিত, সেটাই সঠিক পদ্ধতিতে অবশ্যই ব্যবস্থা। কমলাস ভারী সুন্দর জায়গা তুলেছি, তুমি পরে আসছি। দেখি পরীক্ষা নেবার যে স্ট্রাকচারটা, এক্স্যাক্টলি স্ট্রাকচারটা চেঞ্জ হওয়া উচিত। তাহলে না এই ধরনের মানে আমি সত্যিকারের কে পড়াশুনো করে পরীক্ষা দিচ্ছে আর কে জাল জুচ্চুরি বা ছলের সাহায্য নিচ্ছে সেটা কিন্তু অনেক সহজে ধরতে পারবে। আরেকটা যেটা এই নিট স্ক্যামের সময় আমি দেখছিলাম যে আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া জানিয়েছে। কানাইয়া কুমার একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছেন, হ্যাঁ, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন AISF থেকে একটা দিয়েছে, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া থেকেও একটা প্রেস রিলিজ করেছে। সকলেই ডিমান্ড করেছে স্ক্র্যাপ নিট। অর্থাৎ এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য পুরো পরীক্ষাটাকেই স্ক্র্যাপ করার অর্থ সত্যি সত্যি এই জায়গাটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। প্রশ্নচিহ্ন উঠছে কেন? আপনি যেটা দিয়ে শুরু করলেন যে যেখানে 720 বা 716 বা 715 এইভাবে মার্কস হতে পারে, সেইখানে কি করে 717 718 এসছে। দ্বিতীয়ত আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে 67 জন সত্যি ভারতের এরকম 67 জন রয়েছেন যারা নিট ইউজিতে প্রথম স্থান মানে 100 মানে শতকরা দখল করার মতো যোগ্য। আমি সেই নিয়ে করছি। সন্দেহের জায়গাটা থাকছে ওই একটা টিউটোরিয়ালের জায়গা থেকে। দেখুন এখানেও আমি একটা মৌলিক প্রশ্ন, মানে সেটা মূল্যবোধের প্রশ্ন বলতে পারেন বা একটা মৌলিক জায়গা আমি আক্রমণ করতে চাইছি। আক্রমণ শব্দটা আমি মানে জ্ঞানতই ব্যবহার করছি। আজকে মাধ্যমিক পাশ করার পরে একটি ছেলে বা একাধিক ছেলে যারা সফল কৃতি ছাত্রছাত্রী, তাদের মুখ দিয়ে বিভিন্ন বইয়ের কোম্পানি বা কোচিং সেন্টার বলিয়ে নেয় যে আমরা অমুক জায়গায় পড়েছি বলে ফার্স্ট হয়েছি। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা বা যে সামাজিক ব্যবস্থা যার মধ্যে শিক্ষা একটা অঙ্গ, সেখানে একজন সফল ছাত্র হওয়া মানে হচ্ছে প্রথম থেকেই একটা দুর্নীতি উপঢৌকনের মধ্য দিয়ে তাকে বড় করে তোলা, তাকে সমাজের বাকিদের কাছে পেশ করা। এই যে প্রবণতা যে সমাজে থাকে, সেই সমাজে কিন্তু এই ধরনের চুরি হবে এবং সেগুলো মানে এখন খুব বড় হয়ে আকারে ধারণ করেছে বলে সবার গায়ে লাগছে বলে বলছি হয়তো, কিন্তু এটা খুব প্রত্যাশিতই ছিল। অর্থাৎ আমি এই ধরনের টিউটোরিয়াল, তারা কি বলে যে আমার এখান থেকে 100 জনের মধ্যে 67 জন চান্স পেয়েছে, আমার এখান থেকে 33 জন চান্স পেয়েছে। তার মানেটা কি? তার মানে আমি কি সাজেশন মেলাচ্ছি, নাকি আমার কোনো এমন মেকানিজম রয়েছে যে মেকানিজমের মাধ্যমে আমি এই সফলতাটা এনে দিতে পারি? এই জিনিসগুলো নিয়ে আমরা সহজে কিন্তু ভাবনা চিন্তা করি না। এখন কথাটা হচ্ছে তার মানে আমি এমন একটা ভাবে লোকজনকে শেখাচ্ছি বা আমার এখানে টিউশন দিচ্ছি যাতে তারা এতজন একইভাবে একটা স্টিরিওটাইপের মধ্যে দিয়ে তৈরি হয়ে গিয়ে তারা এই জায়গাটা র্যাঙ্ক করতে পারে। ফলে এই জায়গাটা একটা বিসমিল্লাহ গলদের জায়গা। আমরা যখন ছাত্র ছিলাম, জয়ন্তদার মনে আছে কিনা জানি না, আমাদের সময় IITর জন্য একটা ছিল, মানে হতো একটা ছিল আগরওয়াল আর একটা ব্রিলিয়ান্ট। আমাদের সময় এই দুটো থেকে ছিল, যারা IITর জন্য প্রিপারেশন নিতেন তারা এটা পড়তেন। জয়েন্ট এন্ট্রান্স এই আজকাল যেমন আকাশ টাকাশ বাতাস অনেক রকম বেরিয়েছে, আমাদের সময় ছিল না। কিন্তু আমারই বন্ধু বান্ধবের ছাত্রছাত্রী ছেলেপুলেরা তারা যখন এইগুলোর মাধ্যমে পড়ছেন, বা ধরুন ওই যে রাজস্থানের একটা জায়গা আছে যেখানে লোকেরা ভর্তি হন ক্লাস 11-এ গিয়ে, যে ওই জায়গাটা বিখ্যাত হচ্ছে পার্টিকুলারলি এই নিট পরীক্ষার হাব হিসেবে, যে ওখানে বিভিন্ন ধরনের ছোট ছোট কোচিং সেন্টার আছে, মানে যেখানে নাম কাওয়াস্তে উচ্চ মাধ্যমিকের জন্য এনরোলমেন্ট করা হয়, আসলে এই ধরনের পরীক্ষার জন্য তৈরি করা হয়। এখন এই ধরনের পরীক্ষা কি বিশেষ পরীক্ষা? রাজস্থানের প্রসঙ্গ যখন আনলেন, সেখানে
কত প্রেশার, কত আত্মহত্যার ঘটনা ঘটে, এবং এরকম একটা ভয়ঙ্কর তথ্য এরকম আমি একটা কোনো জায়গায় পড়েছি যেখানে সিলিং ফ্যানে একটা লোহার তার বা কোনো কিছু দিয়ে আড়াল করা থাকে যাতে কোনোভাবে কেউ সেখান থেকে গলায় ফাঁস না লাগাতে পারে, এরকম একটা ভয়ঙ্কর তথ্য আমি কোথাও একটা পড়েছি। না সেটাই তো বলছি, ফলে আমি যাকে চিকিৎসক, সম্ভাব্য চিকিৎসক হিসেবে বাবা মা যাকে ভাবছেন, যাকে একটা কোচিং সেন্টারও সম্ভাব্য চিকিৎসক হিসেবে তৈরি করতে চাইছে, সেই প্রক্রিয়াটা, এই যে হয়ে ওঠার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার মধ্যে যদি নানা ধরনের অমানবিকতা বা অসামাজিকতা জড়িয়ে থাকে, আমাদের সমাজ যদি পরে দুহাত কপালে তুলে চাপড়ায় যে কেন ভালো চিকিৎসক, মানবিক চিকিৎসক তৈরি হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের বলার কোনো মুখ নেই। কারণ আমরা তৈরি করছি এইভাবে, আমরা গাছে আম পাবো না। ফলে আমি যাকে এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি করতে চাইছি, তার কাছ থেকে যেমন ভবিষ্যতে আমি মানবিক চিকিৎসক পাচ্ছি না বলে এখন অনেকে খেদ প্রকাশ করেন, এটা আমি চাইতে পারি না। আমার সেই চাওয়ার কি বলবো, আমার চাওয়ার কোনো অধিকারটাই নেই, কারণ আমি এই সিস্টেমটাকে এন্ডোর্স করছি, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি এই সিস্টেমটা এন্ডোর্স করছি। কারণ আমি যদি আমার ছেলে বা মেয়ে ডাক্তারি করতে চায়, নৈতিক অধিকার নেই। কারণ আমি তো এইভাবে আমার ছেলে মেয়ে যদি আজকে সে যদি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাকে তো আমি এইভাবেই তৈরি করব। ফলে সেইখানে যেখানে প্রত্যেকটা যুদ্ধের এই যে পারস্পরিক শত্রুতা, বৈরিতা, এইটা যদি যে কোনো পরীক্ষার মৌলিক ভিত্তি হয়, তাহলে তো এই ধরনের চুরি অসততা ঘটবেই। এবার সেইটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইখানে টাকা পয়সার লেনদেন কি হয়েছে, এটা আমার জানতে খুব ইচ্ছে করছে। ধরুন যে 67 জন হয়েছে বা তার মধ্যে 10 জন বা 1 জন একটা সেন্টার থেকে হয়েছে, তাদের কিরকম টাকা পয়সা লেগেছে এটা আমার ভাবতেই বা জানতে খুব ইচ্ছে করছে। কারণ আমি তো 6 মাসে 110 টাকা দিয়ে মেডিকেল কলেজে পড়েছি, আমার এটা জানতে খুব ইচ্ছে করে যে এইটার জন্য কত টাকা লাগে আর কি। শিক্ষা ব্যবস্থার গোটাটাই যে বাণিজ্যিকীকরণের একটা অভিযোগ, এবং এই যে তারা নির্লজ্জের মতো আমরা শুনি, যারা প্রথম হয় তারা এরকম বলছে আমার এই ভালো রেজাল্টের পেছনে 100% অবদান অমুক ইনস্টিটিউটে। খবরের কাগজ খুললে 3-4টে পাতা জোড়া বিজ্ঞাপন আমাদের সেন্টার থেকে 20 জন টপ করেছে, আমাদের সেন্টার থেকে 30 জন টপ করেছে। হ্যাঁ, সেই তো এটা হচ্ছে কি বাণিজ্যিকীকরণের দিকে অগ্রসর হওয়া না, এটা বাণিজ্যিকীকরণ হয়ে গেছে একদম হয়ে গেছে। 1975 সালে যেদিন আমি জয়েন্টে বসলাম, আমাদের জয়েন্টের জন্য আলাদা করে বই, হাই স্যালারির যে বইগুলো পড়েছি সেইগুলো ভালো করে পড়ে, একদম আমাদেরও তাই ছিল, আমাদেরও তো তাই, এবং অনেক বড় প্রশ্নের উত্তর লিখতে হতো। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই কংগ্রেস খুব ভালো জায়গাটা ধরেছে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমি হয়তো 30 সেকেন্ড সময় পাচ্ছি, ওই 30 সেকেন্ডের মধ্যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে একটা কোয়েশ্চেনের 6 মার্ক দেওয়া, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ডাক্তারিতে আমাদের অ্যাকচুয়ালি ডাক্তার হতে গেলে জানতে হয়, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজন। একই রকম সিমটম একাধিক রুগী হয়, একই ওষুধ আমি একাধিক রুগীর ক্ষেত্রে দিয়ে দেখছি সিমিলার রেজাল্ট পাচ্ছি। ফলে এই ক্রিটিক্যাল রিজন অর্থাৎ 1 আর 2 হচ্ছে টু গো ডিপার ইনটু দ্য সাবজেক্ট। আমাকে সাবজেক্ট মনে করি, তাকে আরো গভীরে দিয়ে যে ওয়াই আই এম ফেইলিং, এটা নয় যে আমি সবসময় জয়ী পাবো, আমি তো কিন্তু ভুল করছি। এই ভুল করতে পারা এবং ভুলটাকে স্বীকার করতে পারা, কেন স্বীকার করতে পারা অসুবিধা কোথায়? ভুল করেছি, যাতে নেক্সট ভুল না হয় সেই জন্য আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড দ্য ড্রাইভ টুয়ার্ডস বিকামিং ডিপার। এবার আমি হাতের কাছে নিয়েই বসি এমক্যাট মানে হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ক্যারিবিয়ান আইল্যান্ড। এখানে যে পরীক্ষার প্যাটার্নটা রয়েছে, 8টা ঘন্টার একটা পরীক্ষা হয়, এন্টায়ারলি কম্পিউটার বেসড।
এবং মাঝখানে একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়। সেখানে হচ্ছে the entire consists of 4 distinct sections that are individually called. Each section is allotted either 90 or 95 minutes and takes between 53 and 59 questions. গেল এবং সেইখানে যেখানে ওরা জোর দেয়, সেই জোরের জায়গাটা হচ্ছে যে in the new intake exam, changes have been made, not only in the content of the exam, but also in the way in which content is presented to the exam. Intake questions will require examining to demonstrate core scientific inquiry and reasoning skills. It is both? Both? Oh, 4. Achha. core scientific inquiry and reasoning skills. আমরা যে পরীক্ষার সিস্টেমটা দিচ্ছি সেই সায়েন্টিফিক ইনকোয়ারি এবং রিজনাল স্কিল এই ব্যাপারটাই নেই, বাদ এই ব্যাপারটাই নেই। আমার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অত বছর আগে লেখা তোতাকার সেই তোতাকাহিনী প্রতিদিন তার মডিফাইড ফর্মে এখানে দেখতে, এবং এখন থেকে ফার্স্ট ক্লাস করে না। ইন্ডিয়ান চলাকালীনই মানে কি বলে যে ফাইনাল এমডি হয়ে গেলে সেই বাকি শুরু করে নিজের জন্য ফার্স্ট ক্লাস নামটা খুব ভোলা যায় তারা করে। আপনার অডিও খুব ক্লিয়ার হচ্ছে না, মানে পুরোটা খুব পরিষ্কার শোনা যাচ্ছে না কোনোভাবে, তো সেটা সমস্যা যাচ্ছিল। আবার কি হলো? হ্যাঁ, আপনি একটু এগিয়ে নিন। হ্যাঁ, এবার ঠিক আছে, আগের থেকে একটু বেটার হচ্ছে। না, আমি যেটা বলছি যে সত্যিকারের এখন কি ধরনের পরিস্থিতিতে আছি, একের পর এক কেলেঙ্কারি আমরা দেখছি। না, এই জায়গাটা সৃষ্টি হয়ে গেল। সেটা হচ্ছে the first skill is knowledge of scientific concepts and principles. এখানে এটা খোঁজ নেওয়ার কোনো জায়গা নেই, এমসিকিউতে আমি সেই জায়গায় যেতে পারবো না। which requires to not only recognize and record scientific information, but also to identify relationships between similar concepts. যেটা বলছিলেন যে একই ধরনের যদি ভিন্নতা নিয়ে কিভাবে আসে আমাদের কাছে, সায়েন্টিফিক রিজনিং এন্ড প্রবলেম সলভিং টেস্ট ইত্যাদি। আমি এইটাতে বন্ধ করলাম যে আমরা বুঝতে পারলাম যে ওদের ধরনটাই একদম ভিন্ন। যখন ট্রেনিং করেছি ট্রেনিং একদম এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যারা ভর্তি হবে তাদেরকে একটি ইন্ডাস্ট্রির মধ্যে প্রবেশ করছে। যখন মানে খেয়াল রাখুন, সঞ্চালক হিসেবে আপনাদের উদ্দেশ্য করে কথাটা বলছি যে যখন কোন সে প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছে ক্লাস 5 বা 4 বা মানে প্রি-স্কুল থেকে শুরু হচ্ছে, তখন সে কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে গেল। সেই ইন্ডাস্ট্রি ধাপে 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 গিয়ে শেষ পর্যন্ত 12 বোর্ডের পরে শুরু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের আর একটা ধাপ। সেই প্রোডাকশন থেকে তার জন্য মেডিকেল থাকবে, তার জন্য জয়েন্ট থাকবে, তার জন্য আইআইটি থাকবে, বা তার জন্য অন্য ফলে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। এবং এই প্রোডাকশন বজায় রাখতে গেলে পরে তাকে বিভিন্ন ধরনের পরিচিতি এবং কি বলবো আনসলিসিটেড ইন্টারেস্ট সঙ্গে তাকে কমপ্লাই করতেই হবে, তাছাড়া এটাকে ওই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখা যায়। ফলে পাওয়ারের সঙ্গে ক্ষমতার সঙ্গে এই ইন্ডাস্ট্রিগুলোর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ক্ষমতার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে কোশ্চেন প্যাটার্ন কি হতে পারে, সেই বছর কোশ্চেন এক্সামিনের কি মানে
কি বলবো যে কোচিং স্টেটে তারা এই সমস্তগুলোকে আমরা ধীরে ধীরে সেটাও করতে পারি। ফলে পাওয়ার রিলেশন, পলিটিক্যাল কানেকশন এবং আনসলিসিটেড ফেভার নেওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ করতেই হবে। এই ইন্ডাস্ট্রিগুলোর একটা বেসিক দিক। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, যে অবস্থা দাঁড়িয়েছে যে এত ছেলে মেয়ে যারা এই পরীক্ষা দিয়েছে তারা রীতিমতো অসন্তুষ্ট, এবং তারা অনেকে এরকম খবরও রয়েছে কয়েকজন আত্মহত্যা করেছে রেজাল্ট বেরোনোর পর। তো ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা কি করবেন, এর সমাধান কি? এই যে একটা জাঁতাকলে আমরা পড়ে গেছি, আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মানে এর থেকে বেরোনোর উপায় বা কি? এত যে প্রেশার ছাত্রছাত্রীদের মধ্যে, আমরা একটা বাচ্চাদের একটা সুন্দর শৈশব দিতে পারি না, গোড়া থেকেই তারা যেন মেশিনের মতো দৌড়ে চলেছে। এই সমস্ত থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, আমি যদি খুব পলিটিক্যাল না শোনাই, মানে আমি যদি পলিটিক্সের একটা উদাহরণ দেবো, কিন্তু আমি পলিটিক্যাল অর্থটা ব্যবহার করছি। সেটা হচ্ছে ফৈজাবাদে এবার মানুষ নীরবে ভোট দিয়েছে এবং রাম মন্দির তৈরি হওয়ার পর রাম মন্দির কোনো কাজ করেনি। অর্থাৎ নীরব ভোট, এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার আকাঙ্ক্ষাকে খুব সজোরে ব্যক্ত করতে পারে যে আমি এটা চাই না, তাহলে অল্টারনেটিভ কি? আমার কাছে কোনো অল্টারনেটিভ খোলা রাখা নেই। সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যদিও অফিসে ওই আপের বলেছে যে সরকারি স্কুল থেকে 1000 ইয়ে করেছে, ভালো র্যাঙ্ক করেছে। সেটা আপের ক্ষেত্রে ব্যতিক্রমী হতে পারে। দিল্লি প্রায় স্কুল সত্যি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা পরিচিতি পেয়েছে, গবেষণার বিষয় হয়ে গেছে। কিন্তু সাধারণভাবে এই যে ইন্ডাস্ট্রির মধ্যে যাবো না, তার বাইরে যে সরকারি স্কুলগুলো, আমি কমার্সের স্কুলিং কোথায় জানি না, কিন্তু আমি নিজে সরকারি স্কুল, সরকারি আমি সরকারি স্কুলে হ্যাঁ, এবং সেই সময় আমরা ভিক্টোরিয়ান মূল্যবোধগুলোকেও পেয়েছি। এই মূল্যবোধগুলো যে আমার একটা বন্ধুর জন্য লুকিয়ে বাড়ির কোনো খাবার নিয়ে যেতে পারি, কিংবা অসুস্থ হয়ে পড়লে পরে আমি অসুস্থ হয়ে পড়লে পরে আমার বন্ধু এসে বাড়িতে লোক দিয়ে দিতে পারে, এই ফিলিংটাই নেই। এই ফিলিং যে আমি আরেকজনের পাশে স্ট্যান্ড করতে পারি, আমি স্ট্যান্ড করবো একদম টপে, আমার আশেপাশে আর কেউ থাকবে না, আমাকে সবটা ওপরে। ফলে এই সিস্টেম মানে আমাকে জাস্ট এটাকে রিজেক্ট করতে, এটার এখানে একটু পলেস্টারে হচ্ছে, ওখানে একটু ঠিকঠাক, এটা কামারের কাজ নয়, একদম সত্যিকারে এই সিস্টেমটাকে পাল্টানো। এবার পাল্টানো হবে কি না সেটা প্রচুর আলোচনা হবে। সিস্টেম পাল্টানো দরকার, কিন্তু পাল্টাবে কে, পাল্টানো হবে কি করে? আমার এখানে দুটো কথা মানে মনে হয় খুব মানে প্রাসঙ্গিক মনে হয়। একটা হচ্ছে দেখুন, মানে অস্বীকার করে লাভ নেই যে ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা শাস্ত্রে মানে ডাক্তারিতে যারা পড়তে আসেন তাদের সামনে নিশ্চিতভাবে আমি মানে এত ভাবের ঘরে চুরি করে লাভ নেই যে চাকরি বাকরি বা আর্থিক একটা ভবিষ্যতে নিরাপত্তা বলুন বা আর্থিক উপার্জনের একটা নিশ্চয়তা বলুন, সেটা অনেক বেশি থাকে। হ্যাঁ, এখন মন্দার বাজার চলছে শুনছি ইঞ্জিনিয়ারিং এর, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং, মানে এর উপর ভিত্তি করেই এই বাজারটা আছে বলেই তো প্রাইভেট কলেজ তৈরি হয়, প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি হয়, সেখানে প্রচুর বিনিয়োগ হয়, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়, সেখানে লাখ লাখ টাকা দিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হন। কেন ভর্তি হন? তারা তো কোথাও আজকে যদি কোথাও প্রাইভেট কলেজ তৈরি হয় যে কম্পারেটিভ লিটারেচার পড়াবে বা ফিলোসফি পড়াবে বা বাংলা পড়াবে বলে, সে তো সেখানে তো এই ইনভেস্টমেন্টটা হবে না, সেই বিনিয়োগটা হবে না। কারণ সেখান থেকে পাশ করে অনেক কোটি কোটি টাকার চাকরি, লাখ লাখ টাকার চাকরি, এরকম ব্যাপারটা ঘটবে না। ম্যানেজমেন্টে পয়সা দিয়ে লোকে পড়ে, ইঞ্জিনিয়ারিং পাশ করেও ম্যানেজমেন্ট পড়তে যায়, অনেক টাকা দিয়ে পড়তে যায় প্রাইভেট কলেজে, কারণ তাহলে তার
প্রমোশন হবে, মাইনে বাড়বে, ফলে আমাদের ঠিক তেমনি অস্বীকার করে তো লাভ নেই, চিকিৎসা শাস্ত্রেও কি ডিগ্রি বাড়লে আমার রোজগার বাড়বে, এর সাথে ঠিক মানে মূল্যবোধ জ্ঞান চর্চা আমি খুব ভালোবেসে করছি এই ব্যাপারগুলো নেই। এর মধ্যে মোদ্দা কথাটা হচ্ছে খুবই মানে খারাপ ভাষায় বলতে গেলে একদম টাকা পয়সা উপার্জন, এইটা হচ্ছে একটা খুব রূঢ় বাস্তব। অর্থাৎ যে আমি গাছতলাতে বসেও উপার্জন করতে পারবো, স্বাধীনভাবে উপার্জন করতে পারবো, চাকরি না করেও পারবো, এই একটা ব্যাপার থাকে। ফলে এই ধরনের ক্ষেত্রে ওই বিনিয়োগের ব্যাপারটা অর্থাৎ টাকা পয়সা নয় ছয়ের ব্যাপারটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে ছাত্রাবস্থাতেই, পরীক্ষা ব্যবস্থাতেই। আপনি সাধারণভাবে দেখবেন না যে আজকে মৌলানা আজাদের মতন একটা ভালো কলেজেও ইকোনমিক্স পরীক্ষায় অ্যাডমিশন টেস্টের জন্য বা প্রেসিডেন্সি কলেজের অ্যাডমিশন টেস্ট, ফিজিক্সের ডিপার্টমেন্টের অ্যাডমিশন টেস্টের জন্য এতটা জালজট চুরি হচ্ছে যে এই লেভেলের হচ্ছে। নেপোটিজম হতে পারে, কিছু সুপারিশ ইত্যাদি হতে পারে, কিন্তু এই লেভেলের স্ক্যাম বলার মতন জিনিস সেটা ঘটছে না। তার কারণটা হচ্ছে যে ফিজিক্স পাশ করছেন তিনি অধ্যাপক হচ্ছেন, গবেষক হচ্ছেন, অত্যন্ত উচ্চমানের চর্চা করছেন, বিজ্ঞানী হচ্ছেন, কিন্তু তার জন্য বাজার তৈরি হচ্ছে না, বাজার তাকে নিয়ে মাতামাতি করছে না, বাজারের পক্ষে তিনি খুব বেশি মানে লাভবান কোনো আইটেম নন। আইটেম সং, আইটেম গার্ল, আইটেম ম্যাটারের মতন তিনি ওই রকম নন। তিনি একটা খুব তিনি সত্যিকারের একজন গবেষক, সত্যিকারের শিক্ষক, সত্যিকারের একজন পণ্ডিত মানুষ হচ্ছেন। সেই বিভাগে সেই হওয়ার জন্য এই ধরনের টাকা চাল জুচ্চুরি এই ব্যাপারটা নেই। প্রেসিডেন্সি কলেজের অ্যাডমিশন টেস্ট, যাদবপুরের অ্যাডমিশন টেস্টে আপনি দেখবেন না এই জিনিসটা হচ্ছে। সুতরাং এই জাল জুচ্চুরিটা হচ্ছে কোথায়? হয় আমরা শুনতাম ওই আইএএস, WBCS মানে এই ইউপিএসসি, অর্থাৎ যেখানে পাশ করার সঙ্গে ধরুন আগে তো জানা যেত যে বিভিন্ন জায়গায় হয়তো এখনো নিশ্চয়ই আছে, সব তো আর আমরা সত্যি রামরাজ্যে পৌঁছাইনি, কারণ আমরা জানি যে এখানে যথেষ্টই হয় যে আইএএস এর ওই পণের রেট, ডাক্তারের পণের রেট স্কুল মাস্টারের পণের রেটের থেকে বা হাবিলদারের পণের রেটের থেকে বেশি হয়। কিন্তু এখনো আছে ভারতে, আমরা তো অস্বীকার করতে পারবো না। ফলে একটা তার বাজার মূল্য আছে, অর্থাৎ এই পাশ করলে এই চাকরিতে গেলে এই বাজার মূল্যটা হয়, অর্থাৎ যে বাজার মূল্যটা শুধু তার অফিসের মাইনে, তার বাইরে একটা সামাজিক বাজার মূল্য। ঠিক আছে, আমি বলছি এই বাজার মূল্যটা আছে বলেই এই নিট ইউজির মতন পরীক্ষায় এই ধরনের দুর্নীতি হয়। সেই ব্যবস্থাটা যতক্ষণ না প্রশ্ন মুখোমুখি হচ্ছে যে আমি কেন এই ধরনের পরীক্ষায়, ধরুন আজকে যে পরীক্ষায় চান্স পেল না, জয়েন্ট এন্ট্রান্সে পেল না, মানে নিট পরীক্ষায় পেল না, তার কিন্তু তার বাপের যদি প্রচুর টাকা পয়সা থাকে, সে কোটিখানেক টাকা বা কয়েক লক্ষ টাকা দিয়ে সে কিন্তু কোথাও একটা ডাক্তারি পড়তে পারছে, ভারতেই পড়তে পারছে, বিভিন্ন জায়গায় পড়তে পারছে, বিদেশে যাওয়ারও দরকার হচ্ছে না। অর্থাৎ এইভাবে আমি একটা স্বাস্থ্য ব্যবসা তৈরি করছি। স্বাস্থ্য মানে স্বাস্থ্য পরিষেবাগত ব্যবসা তো ছিলই, আমি চিকিৎসা শাস্ত্রের, চিকিৎসা শিক্ষার ব্যবসা আমি এইভাবে নিশ্চিত করে চলেছি। আমি বলছি এই জায়গাটা আছে বলেই এই ধরনের দুর্নীতির সম্ভাবনাটা থেকে যাচ্ছে। এইটাকে যদি স্বচ্ছ করতে হয়, আমার যেটা মনে হয় পরিত্রাণের জন্য একটা হচ্ছে ডেফিনেটলি গভর্নমেন্ট পলিসির জন্য লড়াই, তার জন্য ছাত্র সংগঠনগুলোর অনেক বেশি প্রভাব বৃদ্ধি হওয়া দরকার, যারা ছাত্রদেরকে সচেতন করতে পারবে এবং রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করতে পারবে। দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যারা শিক্ষক, চিকিৎসক, যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তারা যদি এইবারেও যদি না বলেন, মুখ না খোলেন, তাহলে সেটা মানে লজ্জার এবং দুর্ভাগ্যের। যে মানে আমি ধরুন মানে আমার কথা হচ্ছে যে তারা যদি মুখ না খুলে বলেন যে এইভাবে পরীক্ষা নিলে এই ধরনের দুর্নীতিটা হবে, তুমি অন্তত কিছু এমসিকিউ রাখো, কিছু কোয়েশ্চেন অ্যান্সার রাখো, কিছু অন্তত তুমি যেখানে ছাত্রছাত্রী নিজেকে ব্যাখ্যা করার, এক্সপ্লেন করার সুযোগ পাচ্ছে, সেই জায়গাটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আপনি ভাবুন না, আমি যদি আমরা তিনজন পরীক্ষা দিতে বসেছি, আমরা তিনজন পরীক্ষা দিচ্ছি, আর ধরুন সুদীপ্ত বাবু ইয়ে করছেন পরীক্ষক। এবার এই অবস্থায় আমরা তিনজনের মধ্যে আমার বদলে আরেকজন এসে খাতা দেয়, আমার
পরীক্ষা দিয়ে গেলেন, টিক মারার ব্যাপারে যদি থাকে তাহলে আমি জানি যে 1 এর উত্তর ডি হবে, 2 এর উত্তর বি হবে, 3 এর উত্তর সি হবে, 4 এর উত্তর আবার ডি বা এ হবে। আমি এটা জানি, আমি এই প্যাটার্নে টিক মেরে গেলাম। কিন্তু আমায় যদি একটা জিনিস ব্যাখ্যা করে 2-4 কথাতেও লিখতে হয়, সেটা সময় লাগবে। হাতের লেখার কথাটা বাদই দিলাম, আমার ব্যাখ্যা করার স্টাইল লাগবে, প্যাটার্ন লাগবে, ফলে সেইটাও একটা অধ্যয়নের ব্যাপার রয়েছে। আমি যাকে তাকে দিয়ে এই জাল চুরিটা করাতে পারবো না। ফলে পরীক্ষার সিস্টেমটার মধ্যেই একটা ইনহেরেন্ট দুর্বলতা রয়েছে, যেখানে আমি এই দুর্নীতিটা করতে পারি, সহজেই করতে পারি। আর ওএমআর শিটের এই এসএসসি স্ক্যামের পরে বোঝাই যাচ্ছে যে খালি দরকার ইচ্ছে মতন আমি এটা করতে পারি, যার একটা আরেকটা সর্বভারতীয় স্তরের নিদর্শন দেখতে পাচ্ছি, যে এইখানে যেখানে কোনোভাবেই 720 নিচে 716 হতে পারে, সেখানে 717, 718 নম্বর হচ্ছে। ফলে আমি আর দ্বিতীয়ত আপনি যে কথাটা বললেন না, গ্রেস, দেখুন আজকে যদি সবসময়ই আমার একটা রুগীর ক্ষেত্রে এই পরীক্ষার ক্ষেত্রে সবসময় মনে হয় আরেকটু সময় পেলে ভালো হয়। পরীক্ষায় যখন আমার মনে আছে আমাদের যখন খাতা স্কুলের পরীক্ষায় ইনভিজিলেটর এসে খাতা চাইতেন, স্যার একটু দাঁড়ান স্যার আরেকটা লাইন লিখে নিই, সবসময় মনে হয় আরেকটু সময় পেলে ভালো হয়। পরীক্ষা শুরুর আগে শেষ মুহূর্তে পাতা উল্টে দেখে নিচ্ছি, আরেকটু সময় পেলে ভালো হয়। কিন্তু তার জন্য আমার গ্রেস দেবেন কি, আমার তৈরি করার যথেষ্ট সময় পাইনি বলে গ্রেস দেবেন, এই ভাবনাটা এইটা তো আমরা কোনোদিন অভ্যস্তই নেই। এই প্রভিশনটা কোথায় থাকতে পারে এক জায়গায়, সেটা চিরকালই ছিল। অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেনে আমরা জানতাম অ্যাটেম্প্ট করলেই নম্বর দেওয়া হয়। অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেনে এটা স্ট্যান্ডার্ড দিয়ে থাকতো যে সেটা যিনি পরীক্ষা প্রশ্নকর্তা তাদের তরফে, অর্থাৎ সিস্টেমের একটা ফেইলিয়ার হয়েছে, মিস্টেক ঘটেছে, সেই জন্য যাতে পরীক্ষার্থী তার জন্য যাতে প্রভাবিত না হয়, সেই জন্য অ্যাটেম্প্ট করলেই, অর্থাৎ সে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাকে সবসময় ফুল মার্কস দেওয়ার ট্র্যাডিশন বরাবর ছিল, সমস্ত পরীক্ষাতেই আছে মোটামুটি ভাবে, এটাই শিক্ষিত পদ্ধতি, কনভেনশন। ফলে আমি গ্রেস দিচ্ছি, গিয়ে এরকম বিচিত্র নম্বর দিচ্ছি, 67 জন ফার্স্ট হচ্ছে, এই পুরো ব্যাপারটার মধ্যে একটা ওই বাংলায় ঘোটালা বলে যে শব্দটা আছে, সেগুলো ছাড়া আমি কিছুই এমন অবস্থা দাঁড়িয়েছে যে এইমস এ বোধহয় 56টা সিট আছে ডাক্তারি পড়ার, সেখানে যারা টপ করেছে তারা সবাই এইমস এ পড়ার সুযোগ পাবে না। না, এইমস এ জিতমার তো আলাদা পরীক্ষা নিতে, বা চিরকাল এটা এইমস আর আগে এইমস জিতমার এরা তো আলাদা পরীক্ষা নিত, সেইটা ওরা বন্ধ করে দিয়েছে। এখন যদি এইমস এর মতো প্রতিষ্ঠানও ধরতে শুরু করে, সেটা আর বলার কিছু নেই। আমরা তাহলে একটা করে আসি। প্রথম হচ্ছে যে এইটুকু আমরা বুঝি যে যেভাবে পড়ানো হচ্ছে, যেভাবে জীবনের 3-4 বছর বয়স থেকে শিক্ষা গ্রহণ পদ্ধতিতে শুরু হচ্ছে, এটা বদলে কমনাসের কথা বারংবার বাজার শব্দটা এসো, আইটেম বলে তাই এগুলোটা কমোডিটি। বাজার তার পণ্যকে বেশি, যে পণ্য বিক্রি করে লাভ বেশি, বাজার সেই পণ্য করি। তো বাজারের সঙ্গে শিক্ষার যোগাযোগ কি থাকবে না? অবশ্যই, কারণ রবীন্দ্রনাথও তো পারেননি শান্তিনিকেতনকে ইউনিভার্সিটি এন্ট্রান্সের বাইরে রাখতে, এটা রাখা সম্ভব না। ঠিক আছে, যেখানে রাষ্ট্র এইরকম একটা সার্বিক জায়গা থেকে হচ্ছে, সেখানে একটা বিচ্ছিন্ন জায়গায় এটা করা যাবে না। এইবার সামগ্রিকভাবে কেন্দ্রীয়ভাবে এবং রাজ্য স্তরে, আমি মূলত কেন্দ্রীয় স্তরে কথাই বলবো, কারণ আমরা কি চাই যে এটাকে বাজারমুখী না করে গবেষণামুখী কর? আমরা কি চাই উপনিবেশিক শিক্ষার সময় মেদিনী কলেজে শিক্ষা হতো, মেদিনী কলেজে প্রথম, আমি যেহেতু মেদিনী কলেজে ইতিহাস নিয়ে চর্চা করেছি এবং দুখণ্ডে আমার বইও আছে, তো আমার বইয়ে আমি দেখিয়েছি যে ইউরোপে যখন ওরা কেপেবল ইনকোয়ারার্স অ্যান্ড প্র্যাকটিশনার্স করেছে, আমাদের এখানে ওদের পলিসিটা হচ্ছে কেপেবল প্র্যাকটিশনার তৈরি করা, ইনকোয়ারার শব্দটাকে বাদ দিয়ে দিচ্ছে। তো আমরা কি চাই যে সেই উপনিবেশিক কলোনিয়াল লিগাসিকে ধরে রেখে যে আমরা কতগুলো
মানে ইঞ্জিনিয়ারিং মানে বেসিক্যালি প্রযুক্তি তৈরি, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে সায়েন্সের প্রশ্নটা সেটা বাদ করছে। ডাক্তার হওয়া মানে সেখানে কোনো বিজ্ঞান গবেষণা তৈরি হচ্ছে, মেডিকেল রিসার্চ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সেটা প্র্যাকটিশনার তৈরি হচ্ছে। ফলে আমরা কি বাজার উপযোগী এরকমটাই চাই নাকি সার্বিকভাবে ফর জেনারেশনস টু কাম, যে আমরা এমন একটা শিক্ষা চাই যে শিক্ষার মধ্যে থেকে ইনকোয়ারার তৈরি হবে, বেসিক সাইন্টিফিক ইনকোয়ারি, সোশিয়োলজি ইনকোয়ারি, লিটারেচার ইনকোয়ারি। এবং আমেরিকান সিস্টেমে যে সবচেয়ে বেশি বাজারমুখী, যাদের ওখানে সমস্ত গবেষণাই বাজার দিয়েছে, ওদের পড়ার সিস্টেমটা কিন্তু অন্যরকম। সেখানে ছাত্র যদি ভালো প্রশ্ন করতে পারে তাহলে সে ক্রেডিট পায়। হ্যাঁ, তার জন্য ক্রেডিট পায়, কিন্তু ভালো উত্তর দিতে পারলে সবসময় ভালো হবে না, কারণ ও যেটা ভালো বলে মনে করছে সেই ভালোটা আর একটা ভালো অন্যরকম আরো ভালো করা যেতে পারে। ফলে দেয়ার আর সো মেনি ভালো, দেয়ার আর সো মেনি গুড অপশনস, কিন্তু একটা ভালো প্রশ্ন করা যেটা একদম ভিত্তিমূলক আপনি বলে এরকম একটা প্রশ্ন ওরা সবসময় ইনকালকেট করতে চায়। আমরা কি করি? তাহলে আমাদের কাছে এই শিক্ষার শুরু হওয়া, শিক্ষার মধ্য দিয়ে যাওয়া, শিক্ষার ফিনিশ প্রোডাক্ট হিসেবে ইন্ডাস্ট্রি থেকে বেরোনো, ওটা ফ্যাক্টরির মতো এরকম ফিনিশ প্রোডাক্ট, বা ও আরো অনেকগুলো সংস্থার নাম দিয়েছে যারা কাগজে আছে, প্রতিদিনের কাগজে দেবে অল ইন্ডিয়া র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং শুরু দিয়ে প্রথম দু পাতা বা বড় বেশি সার্কুলেশনের কাগজের প্রথম দু পাতা মানে সে কত কোটি টাকা খরচা করতেছে সেটা ফিগার আউট করা মুশকিল। তো এটার মধ্যে দিয়ে আমি ফিনিশ প্রোডাক্ট হিসেবে বেরোবো, নাকি আমি চাইবো এর পরেও এই কোটাতে এতগুলো ছাত্রী আমি জানি, ছাত্রী খবর জানি না, বোধহয় ছাত্রীও আত্মহত্যা করেছে, এতগুলো ছাত্র আত্মহত্যা করার পরে বাবা মায়েদের মাঝখানে, বাবা মায়েদের সামনে যে কি বলবো, যে একটা কি সুরিয়াল ড্রিম তৈরি করা হচ্ছে, যে সেই ড্রিমটাকে দেখা হচ্ছে, সেই ড্রিমটাকে করা হচ্ছে, হ্যাঁ মরিচিকার মতো একটা ড্রিমকে এই সোশ্যাল সাইকের মধ্যে ড্রিমকে দিতে, যে আমাকে এটা এই রাস্তাটাই নিতে হবে, আমার কাছে কোনো বিকল্প নেই। এখানে রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, শিক্ষকদের, অভিভাবকদের কথা বলার, ভয়েস তোলার সময় এসেছে, যে না এটাই একমাত্র পথ হতে পারে না পৃথিবীতে, একমাত্র বলে বিজ্ঞানের কোনো শক্তি হয় কতগুলো বেসিক ল ছাড়া, বেসিক ন্যাচারাল ল ছাড়া একমাত্র বলে কিছু হয়। একটা রাস্তায় গিয়ে যেটা বোসের ক্ষেত্রে, সত্যেন বোস এবং আইনস্টাইনের ক্ষেত্রে, এই বিখ্যাত যে একটা ভিন্ন পথ দিয়ে বোস দেখিয়ে দিলেন যেটা ব্যাখ্যা করা সম্ভব, অর্থাৎ এটাই একমাত্র রাস্তা। আজকে আমি চোখের সামনে গত 30 বছর ধরে যেটা দেখছি, যে এই শিক্ষা নামক ব্যাপারটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে ঘুরছে এবং সেটা ফিনিশ প্রোডাক্ট হিসেবে বিভিন্ন কোটা বা অন্যান্য বিভিন্ন কোচিং সেন্টার গুলো থেকে ফিনিশ প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এবং সেইটি বাজারে সে একটা যে লগ্নি করেছিল সেটা আরো বেশি মুনাফা তুলতে চাইছে বাজার থেকে, এবং তার বিক্রি হচ্ছে হাজার। এখানকার মানুষজন নিজের ভারতবর্ষে মেডিকেল পভার্টি ট্র্যাপ তৈরি হয়েছে, 6.5 কোটির মতো মানুষ এই মেডিকেল পভার্টি ট্র্যাপে প্রতি বছর পভার্টি লাইন তলিয়ে দিয়ে, লোকসংখ্যার দিক থেকে সেটা প্রায় ইংল্যান্ডের লোক। ফলে এই রাস্তাটাই চাইছে আমি বুঝতে হবে, নাকি বিকল্প রাস্তা আছে? এনএইচএস এর মতো স্কিম কি ভারতবর্ষে নেওয়া সম্ভব না হলে কেন সবসময় আমাকে এই বাজারের রাস্তা থেকে ঘুরতে, এই প্রশ্নকে তোলা, স্বাস্থ্যের প্রশ্নকে এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডাতে স্বাস্থ্য এবং জনস্বাস্থ্যের প্রসঙ্গ আসেনি। আরো নির্বাচনী ইস্তেহারে এই দুটি
বিষয় নিয়ে, শিক্ষা নিয়ে আছে, কিন্তু স্বাস্থ্য নেই। এই স্লোগানটাকে নিয়ে আসে পলিটিক্যালি সামনে আনা, এবং স্বাস্থ্যের মধ্যেই স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা, স্বাস্থ্যের ফিনিশ প্রোডাক্ট, স্বাস্থ্যের প্রোডাক্টের চেহারা কি হবে, এই সমস্ত কিছু জড়িয়ে আছে। ফলে এটা একদম নিচের তলা সম্মিলিত ভয় সৃষ্টি। পলিটিক্যাল পার্টি, অভিভাবকরা, গার্জিয়ানরা, ছাত্রছাত্রীরা, ছাত্র সংগঠন এবং সেন্সিটিভ সমস্ত স্তরের মানুষ, এটা অন্তত ভাবুন, এটাই একমাত্র আমাদের নিয়ত, এটাই কি একমাত্র আমাদের ভবিতব্য, নাকি বিকল্প কোনো সামনে নিয়ে বসুন। বিভিন্ন দেশের পরীক্ষা সিস্টেম গুলো কিভাবে হচ্ছে সামনে নিয়ে বসুন, যে বিভিন্ন দেশে পড়ানো কিভাবে হয় দেখুন, সেটা কম্পেয়ার করুন, এবং আমাদের জন্য উপযোগী বেস্ট যে অপশনগুলো রয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা কথা বলতে পারি। ওয়াই নট? এই ডায়ালগ আমরা শুরু করবো না কেন সামাজিকভাবে? অন্তত এই 4 নম্বর প্ল্যাটফর্মকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যে অন্তত ডায়ালগটা শুরু করা যায়, কথাগুলো তো আমরা বলতে পারি, কিন্তু ডায়ালগটা শুরু করতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এবং সে আমেরিকান সিস্টেমের মতো বা ইউরোপে অ্যাডভান্স ইউনিভার্সিটি সিস্টেম, যে ভালো প্রশ্ন করতে পারলে দাম বেশি হচ্ছে, ভালো উত্তর লিখলে দাম বেশি, ঠিক উল্টোটা হচ্ছে। কোনো প্রশ্নই নেই, কোনো সায়েন্টিফিক নেই, ক্রিটিক্যাল থিঙ্কিং নেই। আমি শুধু পড়ছি এবং প্রশ্ন উঠে দিচ্ছি। এবং কমলাস যেদিকে দেখানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে যে ইট কস্ট সাম মানি, ইট কস্ট সাম লাক্স এবং সেই পণ্য যখন বাজারে আসে সেই পণ্য তার দাম তোলার চেষ্টা করছে। আসলে এই প্রশ্ন করার কথাটা বললেই তো সেই দাড়িওয়ালা লোকটার কথা মনে পড়ে যায় না, জার্মান দাড়িওয়ালা লোকটার কথা মনে পড়ে যায় তো, যে সবকিছুতে প্রশ্ন করাটা যে কত জরুরি, ডাউট করাটা যে কত জরুরি আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, সেটা তো সবচেয়ে বড় কথা। এবং শুধুমাত্র আমরা যে একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি বলে এবার কি করে এর থেকে পরিত্রাণ পাবো, আমাদেরও দায় আছে। আমাদের প্রত্যেকটা এই সমাজের প্রত্যেকটা মানুষ, মানে আমি লোভ করছি বলেই আমার চারপাশে এই ফাঁদটা তৈরি হচ্ছে, এটাও তো একটা কারণ। এবং যে ড্রিমটা সেল আউট করা হচ্ছে, আমরা সামাজিকভাবে সেই ড্রিমটাকে কিনছি এবং সেই ড্রিমটাকে ডাইজেস্ট করছি, ফলে এইখানে কথা বলা ঠিক আউট। এবং এইখানে জয়ন্তদা, আমার যেটা আরেকটা জিনিস মনে হয়েছে, আমি নিজে যদিও জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে পেয়েছি, মেডিকেল কলেজে ঢুকেছিলাম, কিন্তু আমি বলছি যে আমার যেটা মনে হয়েছে যে আমাদের যে মানে এই উচ্চ মাধ্যমিক বা আইএসসি বলুন, সিবিএসসি বলুন, যে বুনিয়াদী শিক্ষার যে পদ্ধতিটা, সেইটাকে পুরোপুরি অস্বীকার করে এই যে জয়েন্ট এন্ট্রান্স বা নিট এই ধরনের যে প্যারালাল এডুকেশন, তাতে বুনিয়াদী শিক্ষাকে ক্রমশ তার গুরুত্বটাকে কমিয়ে দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, এইটা কিন্তু মানে এইটার একটা ফল, কিন্তু খারাপ ফল, বিষবৎ ফল কিন্তু ঘটছে বা ঘটতে চলেছে বা ভবিষ্যতে আরো ঘটবে বলে আমার মনে হয়। আমাদের সময় শেষ, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। সংক্ষেপে শেষে শুনবো আপনাদের দুজনের কথাই শুনবো, সংক্ষেপে দুজনেই আপনাদের বক্তব্য সব শেষে শুনতে চাইছি। বলুন। আমি প্রশ্ন এই ড্রিম সেল আউট করছি, যেটা সামাজিক ভাবে যেটা ড্রিমটা হচ্ছে, আমি তার মুখোমুখি দাঁড়াতে চাই এবং সেই জন্য আমাদের এই প্ল্যাটফর্ম গুলো দরকার, যে যার ব্যক্তিগত স্তরে দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি অনুরোধ করবো ভবিষ্যতে যদি কখনো হয়, সম্ভব হয়, কমলার যে জায়গাটায় হিট করলো, নিউ ইকোনমিক, নিউ এডুকেশন পলিসি যে বস্তুটা পাস হয়েছে, বিল পাস হয়েছে, এবং সেটা কি ভয়াবহ, তার যে কোথায় তার মানে অভিনয়, ওইটা নিয়ে একটা আলোচনা করছে। এই গোটা এন্টার বিষয়টা জড়িয়ে আছে। না, আমার ওইটাই কথা যে আমাদের যে এই উচ্চ মাধ্যমিক বলুন, মানে ক্লাস 12, 11, 12 যা আমরা পড়ি, সেই জিনিসটাকে গুরুত্বহীন করে এই ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের
ভিত্তিতে এলিমিনেশন টেস্টের মাধ্যমে যদি একমাত্র নিয়োগের মাপকাঠি হয়, তাহলে ছাত্রছাত্রীও ভালো তৈরি হওয়ার সম্ভাবনাটা কমে যায় এবং দুর্নীতির সম্ভাবনাটাও থাকে। এই ব্যাপারটা পুনর্মূল্যায়ন করার সময় এসছে। শিক্ষাবিদ যারা মানে যারা সর্বস্তরের, চিকিৎসা বলুন, প্রযুক্তি বলুন, অন্যান্য সিস্টেমে যেমন উচ্চ মাধ্যমিক বা এই ধরনের নম্বরটাকে কাউন্ট করা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয়। আমি বলছি ফলে এই যে পদ্ধতিটা একটা প্যারালালি তৈরি করা একটা এডুকেশন সিস্টেম, একটা মানে এক্সামিনেশন সিস্টেম, এইটা কিন্তু ভবিষ্যতের পক্ষে খুব বেশি ভালো হয় বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য। আমরা জানি যে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবার পুনরায় নিট পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। আমরা জানি না সে ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, কিন্তু ছোট ছোট এই ছেলেমেয়েগুলো আদালতে গেছেন তারা, সেখানে কি সিদ্ধান্ত হয় সেদিকে তো আমাদের নজর থাকবেই। কিন্তু এই সমস্ত আমাদের আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম যারা রয়েছে, এদের ভবিষ্যৎকে নিয়ে এইভাবে ছেলে খেলা বন্ধ হোক এবং সেজন্য সর্বস্তরে সকলের এগিয়ে আসা উচিত। যেমন আমাদের চারপাশের এই গোটা সিস্টেমের চেঞ্জ হওয়া দরকার, পাশাপাশি আমরা যারা আছি এই সমাজের প্রত্যেকটা মানুষ, তাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে। আমাদের আজকের আলোচনা থেকে সেই বিষয়টি উঠে এলো। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখলেন। নমস্কার। নমস্কার।